This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. और क्या इंफ्रास्ट्रक्चर के लिए क्या आज भी हम कुदाल और फावड़ा लेकर के जाएंगे कि हमें उसके लिए बुलडोजर और आधुनिक मशीनें चाहिए? नहीं, अगर किसी ने सरकारी संपत्ति पे कब्जा किया है तो उसके लिए क्या करूं? आरती लेके जाऊं, थाली सजाऊं उनकी? কাকে বুলডোজার বাবা বলে, কেন বলে, এসব প্রশ্ন এখন করা নেহাত সময় নষ্ট। বিজেপির সকলে মোদি মোদি করেন আর মোদি যোগীর নাম নেন নিজের ভাষণে, বুলডোজারের উল্লেখ করেই নেন। अरे जरा योगी जी से ट्यूशन लो, बुलडोजर कहाँ चलाना कहाँ नहीं चलाना। आपने सिर्फ बुलडोजर बुलडोजर की बातें कही, अगर विकास को नई ऊंचाइयों पर कोई ले गया है तो योगी जी की सरकार ले गई है। ভারতীয় রাজনীতির সঙ্গে ওতপ্রোত জড়িয়ে গিয়েছে বুলডোজার, কিন্তু এতদিন বুলডোজার রাজনীতি ছিল এক পেশে, গেরুয়া ট্রেডমার্ক। গেরুয়া বিরোধী শিবিরেও কি বুলডোজার অস্ত্র হতে পারে? এখানেও কি পথ দেখালো সেই বাংলা? যোগী আদিত্যনাথকে এরা বুলডোজার বাবা বলতো, তা আমি বুলডোজার মা বললে কি অসুবিধা আছে? কাকে বলছি? মুখ্যমন্ত্রীকে বলছি বুলডোজার মা। উনি বুলডোজার দিয়ে ভাঙিয়ে দিচ্ছেন, প্রকাশ্যে টিভিতে আসছে, তো বুলডোজার মা বলা যাবে না? ঠিক শুনলাম তো। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে বুলডোজার মা বলে আমি বললাম কি উনি মমতাময়ী মা, উনি এটা দেখুন বুলডোজার মা বুলডোজার চালাচ্ছেন, তাহলে বুলডোজার মায়ের আখ্যা ওনাকে দিলাম। শুরু করেছিলেন অগ্নিকন্যা হিসেবে, কেরিয়ারের 40 বছর পেরোনোর পর বুলডোজার মা আখ্যা পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নেই, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে, তাকে ভি-গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি-গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপার থাকাকালীন ভারতী ঘোষ বলেছিলেন জঙ্গলমহলের মা। তিনি বিজেপিতে চলে গেছেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকে পিসি বলতে শুরু করেছেন। আর অর্জুন সিং তিনি বলে বসলেন কি বুলডোজার মা। দেখুন, ঘটনাচক্রে অর্জুনও বিজেপিতে চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিত্য নতুন সম্বোধনের সঙ্গে সঙ্গে এই বিজেপিতে যাওয়ার একটা যোগাযোগ রয়েছে দেখছি, জানেন তো। কিন্তু কেউ কি ভেবেছিল বুলডোজারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা এভাবে জড়িয়ে যাবে? বিশেষ করে তার আগে যখন নামটা যোগীর সাথে জড়িয়ে গেছে। আর আরেকটা জিনিস, বাংলায় যে এত বুলডোজার রয়েছে জানতেন? তার হিসেব কেউ কখনো কষে দেখেছিলেন? তলে তলে আমাদের প্রশাসনও যে তাদের অস্ত্র ভাণ্ডারটা এইভাবে বাড়িয়ে রেখেছে কোনোদিন ভাবতে পেরেছিলেন? এই যুদ্ধ ঘোষণা হলো, ব্যাস সঙ্গে সঙ্গে হলুদ রঙের পেল অর্ডারগুলো যেভাবে ফুটপাতে হকারদের স্টল লক্ষ্য করে ছুটে গেছে, তাতে তো মনে হচ্ছিল এরা সব জাস্ট স্টার্ট দিয়ে বসেছিল, অর্ডার পাওয়ার অপেক্ষা। র্যাপিড অ্যাকশন ফোর্স একদম। হ্যাঁ, বলেছে অ্যাটাক। শাসকদের দাবি কি? এগুলো সব অবৈধ। 3 দিন টানা ধ্বংসলীলার পর যেটা হয় আর কি সচরাচর, যুদ্ধ চলার পর, এটাকে অবশ্য যুদ্ধ বলা যাবে না, যুদ্ধে তো দুপক্ষই গোলাগুলি ছোড়ে, এক্ষেত্রে এক পক্ষ একপাক্ষিক এই ধ্বংসলীলা চলার পর আপাতত অস্ত্রবিরতি। 1 মাস সময় নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 1 মাস সময় দিয়েওছেন। ওর মধ্যেই সবাইকে যা যা নিয়ম মানার, যেখান থেকে উঠে যাওয়ার, এই সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলতে হবে। কিন্তু একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, এই বীরভূমের বোলপুরে বোধহয় কাল সকালে লোডশেডিং ছিল, ইন্টারনেটও বন্ধ ছিল। নাহলে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, তারপরে আজকেও ওই বোলপুর বাজারে বুলডোজার চলল কী করে? 62তে চীনের সঙ্গে অস্ত্রবিরতি 2 দিন পরেও নাকি দিল্লি জানতো না যুদ্ধ শেষ হয়ে গেছে। দেশ স্বাধীন হওয়ার পরেও 3 দিন মালদা, মুর্শিদাবাদ আর নদিয়ার মানুষ জানতেন না যে তারা কোথাকার মানুষ। তাই ওই 3 জেলার একাধিক জায়গায় কিন্তু এখনও 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয়। কিন্তু সে যুগে
যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, খবর পৌঁছতে সময় লাগতো। এখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত, তা সত্ত্বেও বীরভূম প্রশাসনের কাছে খবর ছিল না যে মুখ্যমন্ত্রী বুলডোজার বিরোধী ঘোষণা করে দিয়েছেন। আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে, 1 মাস যেহেতু টাইম নিয়েছে, ওরা মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়, তাদের কাছে গিয়ে বোঝাতে হবে। 24শে জুন 2024 বেআইনি দখলদারদের উচ্ছেদের নির্দেশ। 27শে জুন 2024 1 মাস সময়, ততক্ষণ বুলডোজারে উচ্ছেদ নয়। 72 ঘন্টার ব্যবধান। সরকারের নির্দেশে প্রথমে বুলডোজার গতি পেল, তারপর বুলডোজার ব্রেক লাগালো। মুখ্যমন্ত্রী বলেছেন মারপিট বা বুলডোজার নয়। তাহলে এগুলো কি? বীরভূমে কি বুলডোজার ব্রেক ফেল করলো, নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশটা বীরভূমি পর্যন্ত ঠিকমতো পৌঁছলো না? বৃহস্পতিবার বুলডোজারে হকার উচ্ছেদের সময় ধুন্ধুমার বেঁধেছিল রামপুরহাটে। পুনর্বাসন না দেওয়ায় হকার উচ্ছেদে বাধা দিয়ে ধস্তাধস্তিতে জড়িয়েছিলেন 17 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশের আগেই 7 সকালে বোলপুর পুরসভা বুলডোজার চালিয়েছিল। কিন্তু শুক্রবারও কিভাবে বুলডোজার চলল? মুখ্যমন্ত্রী বলার 24 ঘন্টা পরেও কেন চৌরাস্তা থেকে শান্তিনিকেতন পর্যন্ত এভাবে উচ্ছেদ হলো? না, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হকারদের বিষয়। হ্যাঁ, আমরা কিন্তু আজকে কোনো হকারদের সরাইনি। 1 মাস মুখ্যমন্ত্রীর দেওয়ার টাইম লাইন আছে, তো এইটার সাথে আজকের এই অভিযানকে গুলিয়ে ফেললে চলবে না। আজকে হচ্ছে ফুটপাথের ওপর যারা অবৈধ নির্মাণ করে পথচারীদের অসুবিধা করছেন, তাদের ইয়েতে আমরা আজকে অভিযান করেছি। প্রশাসনের কথা অনুযায়ী হকার উচ্ছেদে 1 মাসের নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু ফুটপাথের দখল করা দোকান ভাঙায় কোনো নিষেধাজ্ঞা নেই, তাই বুলডোজার। প্রশ্ন হলো, ফুটপাথের অস্থায়ী দোকানদার হোক বা দখল করা স্থায়ী দোকানদার, দোকান ভাঙা মানে তো ভাতে মারা, তাই না? আমাদের আজ থেকে নয়, 1998 সাল থেকে আমাদের এই দোকান চলছে, আর এই দোকান থেকেই আমাদের রুজি রোজগার, জীবিত সমস্ত কিছু এখান থেকেই হচ্ছে। আজকে যদি দোকান ভেঙে দেয় আমাদের, তাহলে আমরা খাবো কি? এদিন উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। ভোট পরবর্তী হিংসা রুখতে যে বাহিনী রাজ্যে থেকে গেছে, তারা কেন পুরসভার উচ্ছেদে সামিল, সে প্রশ্নও তুলেছেন দোকানদারদের অনেকেই, যদিও এ নিয়ে প্রশাসনের কোনো উত্তর পাওয়া যায়নি। তোমার কথা হেতা কেউ তো শোনে না, করে শুধু মিছে কোলাহল। এই যে তর্কের খাতিরে যদি ধরে নিতে হয় বীরভূমের প্রশাসন মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স মিস করে গেছিল, তাহলে সরকারি সার্কুলারে কি হয়েছিল সেটাও তাদের কানে ঢোকেনি, নাকি তারা কথা শোনেনি, নাকি সরকারি সার্কুলারেরও পথে হলো দেরি হয়ে গেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারও কি কলকাতা হাইকোর্টের রায়টা মিস করে গেছে? কলকাতা হাইকোর্ট তো কালকেই বলে দিয়েছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে সেটা কেন্দ্রই ঠিক করবে। তারপরেও তো দিল্লি থেকে কোনো উচ্চবাচ্য নেই, কোনো ঘোষণা নেই। ফাঁক তাহলে আধাসে না এতদিন কোনো কাজে লাগছিল না, এবার কাজে লাগিয়ে নিচ্ছে রাজ্য প্রশাসন। সেটাই তো দেখলাম ওই বোলপুরে। আজ বীরভূমের উচ্ছেদ অভিযানে তো দেখা গেল যে বুলডোজারকে পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। দেখে মনে হচ্ছিল এতদিনে তারা কাজের কাজ পেয়েছে। আধা সেনা জওয়ানদের একঘেয়েমিটা নিশ্চয়ই কেটেছে তাতে। এমনিতে ওইভাবে বসে বসে শুয়ে বসে থাকতে থাকতে হয়তো গায়ে জং ঠং পড়ে যাচ্ছিল। এটা তো আগেও হয়েছে তাদের, ও বেঁচেছে আমার ধারণা। ওই পঞ্চায়েত ভোটে ডেকে এনে বসিয়ে রাখা হয়েছিল, লোকসভা ভোটে ডেকে আনা হয়েছিল, কাজ বিশেষ কিছু করতে হয়নি। তারপরেও বাহিনী থাকলো, আর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চললো ভোট পরবর্তী হিংসা। কিন্তু বাহিনীর সঙ্গে হিংসার আর দেখা হলো না, বলা ভালো যোগাযোগ হলো না, অথবা যোগাযোগ করানো হলো না। এবার কি দেখলাম, রাজ্য পুলিশ তারা হকার উচ্ছেদে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাচ্ছে। কি কাকে পাহারা দিচ্ছে বলুন তো? মানে রাজ্য পুলিশ কি কেন্দ্রীয় বাহিনীকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, নাকি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ আর ওই বুলডোজারগুলোকে পাহারা দেওয়ার জন্য? তবে এটা তো বোঝা যাচ্ছে এই বুলডোজারের পাশাপাশি তার মানে বাহিনীর স্টিয়ারিংটাও রাজ্য প্রশাসন নিজের হাতেই রেখে দিয়েছে। এ তো একদম এক পেশে খেলা হয়ে গেল মশাই। মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদের নির্দেশ দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই উচ্ছেদ থামিয়ে দিলেন। কথায় বলে না, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, কিন্তু এটা তো রাজনীতি, এখানে এই সমস্ত তত্ত্বপত্র খাটে না।
শাসক শাসন করলে বিরোধীদের সোয়াগ করতে হবে, এটাই তো দস্তুর। কিন্তু এবার বিজেপি তো আবার পাঁজি পুঁথি ঘাটছিল, হয়তো তারা জায়গাটা ফাঁকা রেখেছিল, সোহাগ করার কাজটা তারা দেরি করে ফেলছে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রোলটাও প্লে করে দিয়েছেন। এবার কিন্তু প্রথম থেকে উনি এটাই করছেন, যেখানে যেখানে বিরোধীদের কিছু করণীয় আছে সেটাই তিনি করে দিচ্ছেন। আর শাসকের কাজটা তো করছেনই, সবটাই তিনি, বিরোধী শাসক সব তিনি, বাকিরা তাহলে ওই দুধুভাতু বলে না, আমরা ছোটোবেলায় খেলতাম সেরকম আর কি, বাইরে বসিয়ে রাখার মতো। দেখুন কবে থেকে রাস্তায় নামবে সেটা দেখিয়ে কতদিন ধরে বিজেপি হিসেব করছে ভাবুন। পাঁজিতে বলে বৃহস্পতিবার যাত্রা নাস্তি, তাই বৃহস্পতিবারও হবে না, বিজেপি ওই জন্য শুক্রবারটাকে বেছে নিয়েছিল। আর মুখ্যমন্ত্রী ওদের পাঁজিতে বিশ্বাস করেন না, নিজে চট জলদি বৃহস্পতিবারই যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছেন প্রধান বিরোধী দলকে, তাই আর রাস্তায় নামতে হয়নি, কাজই নেই তো। কিন্তু বামের এখন পাঁজি দেখেন বলুন তো, তারা কেন এখনও চুপ? এমনিতে তো গরিব মেহনতি মানুষের কথা বলেন তারা, আর এই রকম সময় যখন এই হকাররা এইভাবে রাস্তার থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছেন, টার্গেট হকার, তখন তারা কেন চুপ? আচ্ছা, হকাররা কি পুঁজিবাদী নাকি তারা মেহনতি নন, অলস? ভাঙাভাঙির সময়ও সিপিআইএম পথে ছিল না, ভাঙাভাঙির নির্দেশ বন্ধের পরেও সিপিআইএমের কোনো সাড়া শব্দ নেই। তাহলে কি সিপিআইএম ভোটের হারে মুহ্যমান হয়ে গেছে? এতদিন টানা হারের ফলে এটা তো গোয়াশোয়া হয়ে যাওয়ার কথা, তাই না? তারপরে এরকম ধাক্কা খাওয়ার তো কথা নয়, বরঞ্চ তারা যেরকম উদ্যম নিয়ে নেমেছিলেন লোকসভা ভোটে, সেটাকে তো কোথাও গিয়ে অব্যাহত রাখা দরকার ছিল। তার জন্য তো হাতে গরম একটা ইস্যু তৈরি করে দিয়েছিল শাসক দল, তারা কেন সেটা কাজে লাগালেন না? সেভাবে তাদের এই হকার উচ্ছেদ নিয়ে কিছু বলতে দেখলাম না কেন বলুন তো? এটা অবশ্য অন্য একটা কারণও থাকতে পারে, কারণটা খুঁজতে গিয়ে সপ্তাহখানেক আগের কথা মনে পড়লো। গত 20 তারিখ সিপিআইএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে হারের পর্যালোচনায় উঠে এসেছিল একটাই তত্ত্ব। হারের কারণে কি বলা হয়েছিল জানেন? গরিব মানুষের কাছে এখনও বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেনি দল, আর সে কারণেই এবারের নির্বাচনেও বিপর্যয় এড়ানো যায়নি। আর সে কারণেই কি সিপিআইএম গরিব হকার উচ্ছেদ নিয়ে প্রতিবাদ করতে নামার ব্যাপারে একটু দোটানায় রয়েছে। কোথাও গিয়ে তাদের মনে হচ্ছে যে লোকের কাছে তাদের ভূমিকাটা বিশ্বাসযোগ্য হবে তো, কারণ তাদের তো আবার অপারেশন সানশাইনের অভিজ্ঞতা রয়েছে, সেটা তো বাম আমলেই ঘটেছিল। এর মধ্যে অবশ্য ব্যতিক্রমও আছে, কিন্তু ওই বলে না, এক্সেপশনস প্রুভ দ্য রুল। ওই রামপুরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মল্লিক কিন্তু নিজে দাঁড়িয়ে গেছেন বুলডোজারের সামনে, এবং এটা একদম একটা ব্যতিক্রমী ছবি। ইনফ্যাক্ট কাউকেই আমরা কিন্তু এবার এই যাত্রায় বুলডোজারের সামনে দেখতে পাইনি। যতদিন এই দুদিন ধরে যা চলেছে তার মাঝখানে একজনকেও কোনো পক্ষে আমরা দেখিনি যে বুলডোজারের সামনে দাঁড়িয়ে সেটাকে থামানোর চেষ্টা করছেন। দেখুন, কোথাও গিয়ে তার সবাই এক সুরে গাইছেন, এটা কিন্তু বোঝার সময় হয়েছে। যা শোনা যাচ্ছে যে সিপিআইএমের একাংশের মতে দখলদার হটানো নিয়ে শুরুতেই বিরোধিতা করলে অপারেশন সানশাইনের প্রসঙ্গ তুলে তৃণমূল সিপিআইএমের বিরুদ্ধে ফয়দা তুলে নিতে পারত। দেখুন, ফয়দার আর কিছু বাকি আছে, এটাও তো প্রায় সেরকমই ব্যাপার যে সবই যখন চলে গেছে, তারাই তো বলেন হারানোর শিকল ছাড়া হারানোর কিছু নেই, জয় করার জন্য রয়েছে সমগ্র বিশ্ব। সিপিআইএমেরও তো প্রায় সেরকম অবস্থা বামেদের। তারা তো এই জায়গাটায় অন্তত নিজেদের নতুন করে তুলে ধরার কথা ভাবতে পারতেন, নাকি ভাবছেন যে না, এটা ঠিক হবে না, এটা জনস্বার্থেই ঠিক হবে না? কারণ ফুটপাত দখল যেভাবে হয়েছে তা নিয়ে শহর আর শহরতলির মানুষ ক্ষুব্ধ, ফলে গোড়ায় রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করলে তাতে ফলটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। সেজন্যই তারা হয়তো আপাতত ধীরে চলো নীতি নিয়েছিলেন, যে দেখা যাক কী হয়, ব্যাপারটা যদি খুব বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় তখন না হয় পথে নামা যাবে। আবার একটা অংশ কিন্তু বলছে গরিব মানুষের পক্ষে থাকা নিয়ে কোনো আপোষ নয়, কিন্তু মুশকিল হচ্ছে তারাও অপেক্ষায় রয়েছেন কোন সময়টা সঠিক রাস্তায় নামার জন্য, বাজার চাঙ্গা হওয়ার অপেক্ষায়। তার বিরোধীরা এখন ড্রেসিং রুমে, আর গোটা মাঠ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাই
একাই খেলে চলেছেন। আমি যে 5 জনের কমিটি করলাম এই আমাদের পুলিশ কমিশনারদের নিয়ে, সাথে হকার কমিটি থেকে 2 জনকে রাখো, থাকার দরকার 2 জনকে রাখো, একটা শক্তিকে রাখো, আর একটা শক্তি মণ্ডল আছে, শক্তি মণ্ডল মুসলিমদের এগুলো আছে, এর থেকে একটা রাখো, শাহনওয়াজ। সবাইকে আমি রাখবো না, এতগুলো লোককে নিয়ে চললে কোনো কাজই করা যাবে না। দুজন মেয়রকে দায়িত্ব দিন, আরেকজন নিয়ে নেবেন, মেয়র আরেকজনকে দায়িত্ব নিয়ে নেবেন। না সেটা নয়, ওরা সার্ভে করে ঠিক করে এসে আপনারা আপনাদের সাজেশনটা আমাদের দিন। বিজেপির নেতারা মাইকে তোমাদের মিডিয়া ডেকে লাফিয়েছেন, বড় বড় ভাষণ দিয়েছেন, কিন্তু আসলে হকারদের পাশে দাঁড়িয়ে গোটা বীরভূমের একমাত্র বামপন্থী কাউন্সিলর রামপুরহাটের সঞ্জীব মল্লিক, তিনি রাস্তায় দাঁড়িয়ে তাদের পাশে লড়াই করেছেন হকারদের হয়ে, এটাও সবাই দেখেছে। দেখুন, আত্মবিশ্বাস হারিয়ে গেছে। কোন নীতিতে চললে দল সংসদীয় গণতন্ত্রে তার রাস্তা তৈরি করতে পারবে, সেটা শর্টকাট মেথডে যেতে গিয়ে পুরো দলটাই আজকে দিকভ্রষ্ট হয়েছে। হকারদের আমরা প্রথম দিন থেকে এইটা বলছিলাম যে আরেক লট টাকা তোলার কল না হয়ে যায় গোটা বিষয়টা, এবং গরিব মানুষের পুনর্বাসন, তাদের রুজি রুটি কেড়ে নেওয়া যাবে না, এগুলো মুখ্যমন্ত্রী যেভাবে করেছেন এতে আপত্তির উপাদান আছে। কবির সুমনের কালজয়ী গানে একটা লাইন রয়েছে, শান্তি অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই। আন্দোলন বামেদের পথ চেয়ে বসে আছে, কিন্তু রাস্তায় লাল ঝান্ডার দেখা নেই। একটা ছোট্ট পরীক্ষা করে দেখুন, বাংলার রাস্তায় যে কোনো শহর, মফস্বল, যেখানে খুশি, যে কোনো দিকে ঘাটটাকে অন্তত 25 ডিগ্রি উঁচিয়ে দেখুন আকাশ দেখতে পান কিনা। যদি পান তাহলে বুঝবেন সেই শহর বা মফস্বলে তৃণমূল কংগ্রেসের সংগঠনটা তেমন পোক্ত নয়। যেখানে যেখানে সংগঠন মজবুত, সেখানে ঘাড় উঁচিয়ে দেখলে জাস্ট 2টো জিনিস চোখে পড়বে, বহুতল আবাসন আর হোর্ডিং। আর হোর্ডিংয়ের হড়প্পা যদি কোথাও থাকে তাহলে সেটা বিধাননগর। এখানে পুরসভা যে উদারতা দেখিয়েছে তা অ্যাবসলিউটলি বেনজির, এরকম কোথাও দেখা যাবেন না। আকাশ কারো একার নয়, এই আপ্তবাক্যটাই না তারা প্রবলভাবে বিশ্বাসী, সেটা বুঝিয়ে দিয়েছেন। এবং সেই আপ্তবাক্যকে তাই বুকে বেঁধে এই আকাশটাকে তারা অকাতরে বিলিয়ে দিয়েছেন। আকাশের সীমানাটা তাই জন্য ঢেকে গেছে, জানেন তো। অনুমোদিত হোর্ডিংকে বহুগুণে পেছনে ফেলে দিয়েছে অনুমোদনহীন হোর্ডিংগুলো। সংখ্যার যা ফারাক, তাতে মাঝে মাঝে মনে হবে বই কটাকে শুধু অনুমোদন দেওয়ার দরকারটা কী ছিল। সবই যেখানে অনুমোদনহীন প্রায়, বাকিগুলো অনুমোদনহীন হলেই বা ক্ষতি কী ছিল। এবার এত অনুমোদনহীন হোর্ডিংয়ের জন্য কারো পকেট গরম হয়েছে কিনা সেটা তো তর্ক সাপেক্ষ, তবে মুখ্যমন্ত্রীর মেজাজটা যে গরম হয়েছে সেটা তো বেশ বোঝা যাচ্ছে। ওই নবান্নের উত্তাপে বিধাননগরে কার কার কপালে ঘামের বিন্দু জমলো বলুন তো। হ্যাঁ, এটা বলতে গেলে আরও কতগুলো কথাও তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, আপনারা সবাই জানেন কার নামে বিধাননগরের নাম হয়েছে, বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, বিসি রায়। এবার মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনিই তো পরিকল্পনা মাফিক এই শহরটা গড়ে তোলার কথা চিন্তাভাবনা করেছিলেন। পরিকল্পনা মাফিক মানে প্ল্যান্ড সিটি। পরিকল্পিত শহর হিসেবে যে এলাকাটা তৈরি হলো, সেই বিধাননগরের পুরসভা নাকি এখন পুরোপুরি পরিকল্পনাহীনভাবে চলছে, অথবা এমন কোনো দুরূহ পরিকল্পনা রয়েছে যা আমাদের মতো সাধারণ মানুষের বোধ বুদ্ধিতে ধরা যাচ্ছে না। একটু বুঝিয়ে বলি। দেখুন, ভোট লক্ষ্মীর লোভে এ রাজ্যের মানুষের জন্য যতই লক্ষ্মীর ভাণ্ডার থাকুক, রাজ্যের ভাণ্ডারে লক্ষ্মী তো বাড়ন্ত। রাজ্যের সরকার আর শাসক দলকে তো তাই বারবার বলতে শুনছি, রাজ্যের কোষাগারে নাকি ভাঁড়ে মা ভবানী দশা, এখনই চাইবেন না সব কিছু।
যেখানে যেখানে দেওয়ার তারা দিচ্ছেন, সেটা অনেক হিসেব নিকেশ করে একে এইটুকুনি দিলে ভোট বাক্সে এতটা সুবিধা হবে, সমস্ত ভেবেচিন্তে দিচ্ছেন। যেটা দিচ্ছেন তাই যথেষ্ট, তার বাইরে চাইবেন না। এখন যে রাজ্যের এরকম হাল, সেই রাজ্যের কোনো পুরসভা যদি টাকা আয়ের সুযোগ হেলায় হারায়, তাহলে আপনাদের স্বাভাবিকভাবে জানতে ইচ্ছে করবে না কারণটা কি, এত উদারতার কারণটা কি। গত দুদিন ধরে আমরা কিন্তু সেটাই জানার চেষ্টা করছি। এই ধরুন বিধাননগর পুরসভা, তারা নাকি হোর্ডিং বাবদ কোটি কোটি টাকা পায়, কিন্তু কোনো অজানা কারণে সেই টাকা আদায় করছে না। বলছিলাম কালকে আপনাদের সেটা। এবং শুধু তাই নয়, বিধাননগর পুরো এলাকায় যত হোর্ডিং থাকার কথা তার থেকে অনেক বেশি, ওই বললাম বেআইনি হোর্ডিং রয়েছে। এবার হোর্ডিং তো আর কাগজে আঠা লাগানো পোস্টার নয় যে ইচ্ছে হলো যে কেউ দেওয়ালে সেটা দিল। হোর্ডিং লাগাতে একটা মিনিমাম লোহার খাঁচা লাগে। এবার প্রথমে যারা গেছিলো সল্টলেক পুরসভার তথ্য অনুযায়ী বৈধ হোর্ডিংয়ের সংখ্যা নাকি 130। হোর্ডিং বাবদ বিধাননগরে বকেয়ার পরিমাণ 8 কোটি টাকা, তার থেকে তোলা হয়েছে মাত্র 1 লক্ষ টাকা। তারপর জানা যায় একটা বেসরকারি সংস্থা নাকি সমীক্ষা করে দেখেছে বিধাননগরে মোট হোর্ডিং রয়েছে 737টি, অর্থাৎ পুরো রেকর্ড অনুযায়ী যতগুলো হোর্ডিং থাকার কথা তার থেকে 607টা বাড়তি হোর্ডিং রয়েছে, যে হোর্ডিংগুলো বেআইনি। এখন কি জানা যাচ্ছে জানেন, ওই 700-800 নয়, বিধাননগরে নাকি 2200 হোর্ডিং রয়েছে, মানে 2030টা হোর্ডিং বেআইনি। এই সমস্ত হোর্ডিংয়ের রাজস্ব যদি হিসেব করেন, তাহলে সংখ্যাটা টাকার অঙ্কে আর কি 8 কোটির অনেক বেশি হবে। এটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে, 3 গুণ হয়ে যাবে। এ তো সহজ হিসেব। যে রাজ্যের সিন্ধুকে টাকা নেই, সে রাজ্যের কোনো পুরসভা এভাবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলছেন কেন বলুন তো? নাকি টাকাটা উঠছে ঠিকই, কিন্তু যাচ্ছে কোথায়? সেই সুকুমার রায়ের ভাষায় খাচ্ছে কিন্তু গিলছে না, এরকম ব্যাপার আর কি। কেউ খাচ্ছে, কিন্তু সেটা আলটিমেটলি ওই সঠিক পথে পুরসভার ভাড়ারে ঢুকছে না। তাই কি কেউ স্বীকার করছেন না? মানে কেউ খাচ্ছে, কেউ খাচ্ছে না। এবার তার মাঝখানে টাকা পয়সার দায় দায়িত্বটা কে নেবেন, সেটাও কেউ স্বীকার করছে না। এক্ষেত্রে তো আঙুল উঠবেই, যার দিকেই যে বিভাগের দিকে এই আঙুলগুলো উঠেছে সেটার মাথায় রয়েছেন খোদ মেয়র। একটা স্বেচ্ছাসেবী সংস্থা এটা নিয়ে আরটিআই করেছিল। তাদের দাবি রাজস্ব আসছে ঠিকই, কিন্তু তা সরকারের ঘরে যাচ্ছে না। তাহলে যাচ্ছে কোথায়? উত্তর নেই। কিন্তু প্রশ্ন অনেক আছে। প্রশ্নগুলো আমরা তুলছি না, তুলছিলাম তো বটেই, তোলার মতোই বিষয়, কিন্তু আমাদের আগেও প্রশ্নগুলো তুলে দিচ্ছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান, ডেপুটি মেয়র, বড় চেয়ারম্যান, কাউন্সিলর, মানে শাসক দলের লোকেরাই। মানে মেয়রের সতীর্থরাই অ্যাকচুয়ালি মেয়রকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন। অনেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না। এ যেন দখলদারির বিজ্ঞাপন। দখলদারি নিয়ে তিরস্কার করেছিলেন মুখ্যমন্ত্রী। খোঁজ খবরে উঠে আসছে দখলটা শুধু ফুটপাত বা জমিতেই আটকে নেই, দেনা পাওনার দখলদারিতে ভরে আছে লবণ হ্রদের আকাশও। টেন্ডার হয়, সরকারি কোষাগারে টাকা পৌঁছয়। বিধাননগরের আউটডোর হোর্ডিং নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো একমাত্র বিধাতারই জানা। তবে নথি বলছে গড়মিল রয়েছে। নথি বলছে বেশ কিছু বিষয় বড্ড অস্পষ্ট। তবে হ্যাঁ, বাঁ হাতে কড়ি ফেললে তেল যে মাখা যায় তা বলে ফেলছেন অনেকেই। স্থানীয় কাউন্সিলর ব্যতি রেখে যেটা ওনারা জানেন না, এটা হতে পারে না। এটা ওনারা জানেন, কিন্তু হয়তো কোনো সময় বিভিন্ন কারণে তারা মুখ বুজেছিলেন। স্থায়ী লোক অবশ্যই তাদের ব্যক্তি কোনো স্বার্থ মিটিয়েছে, কাউকে করেছে। আমি ওদের ব্যবসায়ীও বলবো না যারা এটা করেছে। এটা কোভিডের পর থেকে এটা বেড়ে উঠেছে। আয় করা প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডে যদি দেখা যায় 3 থেকে 5 কোটি টাকা সে তুলতে পেরেছেন বছরে। তাহলে আপনাকে ভেবে নিতে হবে, যদি আমি পোটেনশিয়াল বেড়ে গেছে, এলাকা বেড়ে গেছে বলে ভাবি, তাহলে জিনিসটা কত দাঁড়াবে? জিনিসটা 20-25 কোটি টাকা বছরে দাঁড়াতে পারে। কাউন্সিলররা টাকা খাচ্ছেন, এটা তো বলছেন খোদ মুখ্যমন্ত্রী। হোর্ডিং নিয়ে খবর সম্প্রচার করেছে TV9 বাংলা। তারপর বেআইনি হোর্ডিং খোলা শুরু হয়েছে। আমার সমর্থন আছে যে হোর্ডিং যদি খোলা হয়, ইললিগাল হোর্ডিং যদি করতেই হয়, তাহলে হোর্ডিং টেন্ডার করে দিয়ে দেওয়া হোক, যে পাবে সে নেবে। অর্থাৎ মেয়র ইন কাউন্সিলও বলছেন টেন্ডার ছাড়াই কাজ কারবার চলছে। একে একে মুখ খুলছেন বড় চেয়ারম্যানরাও। সুতরাং এগুলোকে আটকাতে গেলে একদম আরও বেশি মুভমেন্ট করতে হবে এবং আমাদের লোকালি সবাইকে আমি মনে করি, আমি অন্য জায়গায় নিয়ে বলবো না, আমার ওয়ার্ড নিয়ে আমি বলছি, একটা হোর্ডিংয়ে যদি আমাকে কোনো দায় করতে পারে, কোনো বন করতে পারে,
দলকে বলতে হবে না, আমি নিজের রেজিগনেশন দিয়ে দেবো, এটা আমি বলতে পারি। আমি কোনো হোর্ডিং, কোনো বেআইনি এসবের পক্ষে নয়। আমি বহুদিন আগে থাকতে মুভমেন্ট করছি, আমি ব্যর্থ হচ্ছি আমার স্ট্রাকচারাল ক্যাপাসিটি। TV9 বাংলায় বোমাটা ফাটিয়েছিলেন কিন্তু বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁর দাবি, যাবতীয় বেনিয়মের দায় নাকি মেয়রের। শুধু চেয়ারম্যান বা মেয়র ইন কাউন্সিলর নন, দুর্নীতির কথা কিন্তু বলছেন বিধাননগরের ডেপুটি মেয়রও। আধিকারিক আর সর্বোপরি মাননীয় মেয়র। কখনো কেউ কোনো কাউন্সিলর কিছু বললেই মেয়র বলেন আমি গিয়ে ববিদার কাছে ভিক্ষে করি, নয় মৌখিক নয় লিখিত আকারেও অনেক দিয়েছি, রোজই ওনাকে পাঠাই, কিন্তু নো রিপ্লাই। কন্ট্রাক্টররা কেউ টেন্ডার ফেলছেন না, কেন করছেন না? তারা বলছেন টাকা পাইনি। সেই টাকা কেন পাচ্ছেন না? আমাদের অভিভাবক আছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া, তিনি বলতে পারবেন যে কেন তারা পেমেন্ট পাচ্ছে না বা কি। মেয়র আপাতত TV9 বাংলার সঙ্গে কথা বলার সময় পাচ্ছেন না। TV9 বাংলা বিধাননগরে হোর্ডিং নিয়ে ওঠা প্রশ্নের উত্তরের অপেক্ষায় কিন্তু রয়েছে। দেখুন, তাহলে মোদ্দা ব্যাপার হলো বিধাননগরে আমরা দেখতে পাচ্ছি যে টাকা পাওয়ার উপায় আছে, কিন্তু বিধাননগর পুরসভা টাকা নিচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে টাকা আসছে, কিন্তু সে টাকা কোথায় যাচ্ছে সেটাও কেউ জানেন না। টেন্ডার হচ্ছে না, অথচ হোর্ডিং উঠে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, বিভিন্ন জায়গায় যাদের টাকা পাওয়ার কথা পুরসভার থেকে, সেই ঠিকাদাররা নাকি টাকা পাচ্ছেন না। কে বা কারা বা কিসের জন্য এই প্রশ্নের উত্তরটা দিতে পারে, তাতে সবাই একদিকে আঙুল তুলে দিচ্ছেন। তার মধ্যে চেয়ারম্যানও যেরকম রয়েছেন, বড় চেয়ারম্যানও রয়েছেন, ডেপুটি মেয়রও রয়েছেন, সবারই আঙুলটা এই দিকে তোলা, মেয়রের দিকে। এবার এই উত্তরটা তার এই যাবতীয় প্রশ্নের উত্তর সম্ভবত তিনিই দিতে পারতেন, কিন্তু তিনি তো ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা হাব ভাব করছেন। ঢুকবো কিন্তু ঢুকবো না আর কি। এবার বিধাননগরের মেয়র কেন বিষয়টার গভীরে ঢুকতে চাইছেন না, যখন তারই দলের নেতা, পুরসভায় তাদের চেয়ারম্যান, এরা সবাই কে বাকি নেই, মেয়র ইন কাউন্সিল সবাই বুঝিয়ে দিচ্ছেন যে বিজ্ঞাপনের আড়ালে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি যাচ্ছে। এটা তো চিন্তার বিষয়। এতগুলো টাকা কম তো না, আর এরম না যে পুরসভার টাকা লাগে না। এবার কেন তারপরেও কৃষ্ণা চক্রবর্তী কিছু বলছেন না, কিসের জন্য অপেক্ষা করছেন, সেটা তো তিনিই জানেন। দেখুন, কৃষ্ণা চক্রবর্তীর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার একটা কথাই মনে করেন, যেখানে দুর্নীতির গন্ধ তা হোক বন্ধ। আজ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন এবং তার পরামর্শ ক্ষেত্রে যে জাতীয় স্তরে মেডিকেলে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় যে সমস্ত দুর্নীতি বা অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলোর যথাযথ তদন্ত হোক। এবং সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন যে 2017-র আগে কেন্দ্র আর রাজ্য তারা আলাদা আলাদাভাবে ওই প্রবেশিকা পরীক্ষা নিত এবং তাতে ব্যবস্থাটা বেশ মসৃণ ছিল। এই অবিলম্বে এই সমস্ত নিট এগুলো সব বাতিল করে পুরনো ব্যবস্থায় ফিরে যান, এই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্মৃতি বিভ্রমে ভুগছেন মনে হয়। রাজ্যে 2011 পরবর্তী শিক্ষা কেন, যত পরীক্ষা হয়েছে তার দুর্নীতি কোন পর্যায়ে গেছে, আমরা যারা একটু সাদা কাগজে কালো হরফে লেখাগুলো পড়তে পারি, আমরা জানি ওএমআর শিট তার একটা পেজ সেটাকে হাফিস করে দেওয়া হতো বা ছাত্রছাত্রীদেরকে দেওয়া হতো না। ওএমআর শিট পুড়িয়ে ফেলা হয়েছে, ওএমআর শিট টেম্পারিং হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। এমনকি WBCS পরীক্ষার ক্ষেত্রেও একই ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে, শূন্য পেয়েও নাকি WBCS অফিসার হয়েছে। এরপরে মুখ্যমন্ত্রী চান আমাদের এখানকার ব্যবস্থার মধ্যে দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হোক, আমাদের এখানকার ছাত্রছাত্রীরা তো ভিড়মি খেয়ে পড়বে না। রাজ্যের হাতে থাকা বিভিন্ন চাকরির পরীক্ষায় কি হয়েছে সেটা তো বাংলার মানুষ জানেন, আমার নতুন করে বলার বিষয় নেই। কিন্তু আমরা বামপন্থীরা মনে করি শিক্ষা স্টেট লিস্টের সাবজেক্ট হওয়া উচিত, রাজ্য তালিকার সাবজেক্ট হওয়া উচিত। ফলত এই যে একটার পর একটা কেন্দ্রীয় পরীক্ষার নামে একটার পর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টকে একেবারে সেন্ট্রালাইজ করে ফেলা হচ্ছে,
সেটার আমরা অতীতে বিরোধিতা করেছি। এক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলে থাকেন তাহলে তা বিবেচনা করা উচিত এবং এই ধরনের পরীক্ষাগুলি রাজ্যের হাতে ফিরে আসার কথাটি গুরুত্ব দিয়ে ভাবা উচিত। উনি অনেক কিছু চেয়েছেন, ওই ন্যায় সংহিতা চালু করতে না বলেছিলেন, সোমবার দিন চালু হয়েছে। তো উনি যা চাইবেন তাই হবে, 29টা লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবে। এনডিএর 300-র উপরে এমপি আছে। উনি কে? দেশে তো অপ্রাসঙ্গিক। আর দেশের সরকার কথা বললে মেন অপোজিশনের সঙ্গে কথা বলবে, যারা 99টা সিট পেয়েছে। দেখুন, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সব স্টলওয়ার্ড, তারা এখন জেলে। আর যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন, আদালতে সেই মামলার মীমাংসা এখনও হয়নি। এরকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এমন চিঠি লিখলে রাজ্যবাসী তো একটা অন্যরকম গন্ধ পাবেই, তাই না? তাই তার সঙ্গে শুরু হয়েছে নতুন উদ্বেগ। আসলে সব নদী যেমন সাগরে মেশে, সব দুর্নীতিও কি এই বাংলাতেই এসে জিরোয়? বলুন তো, একটার পর একটা শেষ হতে না হতেই আরেকটা। হাঁপিয়ে গেছি আমরা, হাসিও পায়, এখন আর রাগ টাগ হয় না, জানেন তো। এই যে বিহারের কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র, আচ্ছা সেটা ফাঁস হয়েছে, এটা না হয় বুঝলাম, এটা ভেবে আমরা একটু শান্তি পেতে পারতাম যে ঠিক আছে অন্য রাজ্যেও হয় আর কি। এই কম্পারেটিভ স্টাডি বা জাস্টিফিকেশান, এটা তো সব নেতারা দিয়েই থাকেন, ওখানে হয়েছে তাহলে এখানে আর কী এমন হলো আর কি, এটা তো আমরা শুনে থাকি। এগুলো শুনতে শুনতে গা সওয়া হয়ে গেছে, বিশেষ করে তো ভাবছিলাম যে এটা তো ওখানে হয়েছে, আমরা তো নেই। কোথায় নেই মশাই, এটাতেও মানে এই বিহারে কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ফাঁস, তাতেও বাংলার যোগ পাওয়া গেছে। বাংলা থেকে 3 জনকে গ্রেফতার পর্যন্ত করে ফেলেছে পুলিশ। আর কনস্টেবল পদে এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরাসরি যোগ রয়েছে ওই নিট কেলেঙ্কারির মাথা সঞ্জীব মুখিয়া। এই মুখিয়া গ্যাংয়ের সূত্রেই অভিযান চালিয়ে এই ঘটনায় বাংলা থেকে 3 জনকে গ্রেফতার করেছে এখানকার না বিহার পুলিশ। ধৃত কৌশিক কর, সে স্বরূপনগরের বাসিন্দা, তার মধ্যমগ্রামে একটা প্রিন্টিং প্রেস রয়েছে। আর ওই ছাপাখানাতেই বিহারের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হয়েছিল। তাহলে কি দাঁড়ালো? ওই মধ্যমগ্রামের ওই ছাপাখানার সঙ্গে নিটের প্রশ্নপত্র ফাঁসেরও কোনো যোগ আছে নাকি? এটা কিন্তু এখন গোয়েন্দারা খতিয়ে দেখছেন। এবং কৌশিক ছাড়াও কলকাতার সুমন বিশ্বাস, উত্তর 24 পরগনার সঞ্জয় দাসকেও তো বিহার পুলিশ গ্রেফতার করেছে। লখনৌ থেকে গ্রেফতার হয়েছেন আরও এক বাঙালি। দেখুন, কোনো তদন্ত নিয়েই না আগ বাড়িয়ে কোনো মন্তব্য করাটা শুধু মূর্খামি নয়, অন্যায়, এটা ধরে নিচ্ছি আমরা। কিন্তু মুশকিল কি জানেন তো, দুটো কেলেঙ্কারি, তাতে একই লোক অভিযুক্ত, একই লোক মাথা। এবার তার মধ্যে একটা কেলেঙ্কারির সাথে মধ্যমগ্রামের প্রিন্টিং প্রেসের যোগসূত্র, তাহলে দ্বিতীয় কেলেঙ্কারির সাথে ওই প্রিন্টিং প্রেসের যোগসূত্রের সন্দেহটা সে তো আপসে উঠে আসবে, তাই না? এড়াতে পারবেন? মনের মধ্যে তো প্রশ্ন আসবেই। তাই সন্দেহ হচ্ছে জানেন তো যে দেশ তোলপাড় করা এই নিট কেলেঙ্কারির সঙ্গেও কি মধ্যমগ্রামের প্রিন্টিং প্রেসের যোগসূত্র পেয়ে যাওয়া যাবে? ভাবুন, দুর্নীতির তদন্ত, সেই তদন্তের কথা গোটা ভারতের কাগজে ছাপা হচ্ছে, টিভিতে দেখানো হচ্ছে। এতদিন সব কিছু মানে এটা এখানকার নিয়োগ টিয়োগ সংক্রান্ত বিষয়, তার শিক্ষক নিয়োগ, তার থেকে রেশন দুর্নীতি, পুরো নিয়োগ, একাধিক বিষয়ে বিভিন্ন দুর্নীতির কথা ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম তারা দেখিয়েছে, ঠেকিয়েছে, গোটা ভারত জেনেছে। আমরা লজ্জায় মাথা নিচু করেছি, এই অবধি তো ঠিক ছিল। তারপরে এটা আরেকটা জিনিস যেটার মধ্যে বাংলার নামটা থাকার কথাই ছিল না, যা সূত্রপাত অন্য রাজ্যে, সেটাকেও ঘুরে ফিরে আমাদের রাজ্যে সিলেক্ট করতে হবে। এটা হয় বলুন তো? মানে এইভাবে যদি যাবতীয় দুর্নীতির সঙ্গে আমাদের বাংলার নাম জড়িয়ে যায়, তাহলে তো এটা ভাবতে হবে যে আমরা দুর্নীতির ওই একটা নিরাপদ পরিবারে বা নিরাপদ একটা পরিস্থিতিতে, পরিবেশে বাস করছি নাকি। দুনিয়ার যত দুর্নীতিবাজ আছে তারা সব এসে আমাদের রাজ্যেই ঘাঁটি কেন গেড়েছেন বলুন তো? কোথায় গিয়ে কদিন থাকছে না থাকছে তার সঙ্গে কোনো কনস্পিরেসিতে জড়িত থাকা বা না থাকাটা এটা ডিপেন্ড করে না। ঘটনা অন্য রাজ্যের, সেখানে কারা কি করেছে না করেছে, এখন কোনো কারণে সে কোথায় কার বাড়িতে এসে থাকলো বা কোনো দিন সে কোথাও ছিল, তার সঙ্গে তো
মূল অপরাধরা বা সেই রাজ্যের কোনো সম্পর্ক নেই। তো সুতরাং এই যে ছিল, গেছিল, অমুক করেছিল, এগুলো দিয়ে অহেতুক বাংলাকে ত্যাগ করে বাংলাকে কলুষিত করা বা বন্ধনে যুক্ত করা, এটা হাস্যকর চেষ্টা। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। সত্যি কথা, আমরাও চাই এগুলোর সব যোগসূত্রগুলো না পাওয়া যাক। বাংলাকে কেন সব কিছুর সাথে যুক্ত করতে হবে? যদিও বেশ খারাপ লাগছে, বুঝতে পারছি সবারই খারাপ লাগছে, কিন্তু এই সর্বভারতীয় এই দুর্নীতির সঙ্গে যদি বাংলার যোগাযোগটা নাও থাকে, তার আগেরগুলো সবকটাই ওই বললাম তদন্ত চলছে। সুতরাং তদন্ত যতদিন না হয় ততদিন পর্যন্ত কিছু বলাটা উচিত হবে না। কিন্তু এটাও তো ঘটনা, বাংলায় যদি আলটিমেটলি ওই নিট দুর্নীতির যোগসূত্রটা পাওয়া যায়, তাহলে তো সেটা জাতীয় রাজনীতির ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ হবে। কারণ বিহারের এনডিএ জোটের শাসনে থাকা রাজ্য, সেটা তো আমরা দেখলাম, তাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উঠছিল। মোটামুটি লোকজন, বিরোধীরা বিশেষ করে হাতে একটা নতুন অস্ত্র পেয়ে গেছিলেন, যার জন্য সংসদে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে অলরেডি, শুরু হতে না হতেই, যে ওই শাসক জোটের একটা রাজ্য, তারা এরকম কাণ্ড কারখানা করলো। কিন্তু পশ্চিমবঙ্গ, সেখানে তো তৃণমূল সরকার ইন্ডিয়া জোটের শরিক। এবার তাদের জন্য কোথাও গিয়ে এই যে নিটকে কেন্দ্র করে লোকসভায় বিরোধীরা শাসক দলকে চেপে ধরতে চাইছে, সেই তাদের হাতটা একটু আলগা হয়ে যাবে নাকি? আজও তো সংসদে ওই হট্টগোল হয়ে অধিবেশন মুলতবি হয়ে গেছে। বিরোধীদের দাবি ছিল যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনাটা পরে হবে, আগে ওই নিট দুর্নীতি নিয়ে আলোচনা করতে হবে। সরকার যথারীতি মানেনি, রাহুল গান্ধীর মাইকের অডিও বন্ধ করে দেওয়া হয় এবং সেটা নিয়েও এক প্রস্থ অশান্তি হয়েছে। এবার এই পরিস্থিতিতে বললাম, যদি বাংলায় নিটের যোগসূত্র ধরা পড়ে, তাহলে বিজেপি তো সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে বাংলাকে এই দুর্নীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে। আর আমাদের রাজ্যের এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে এত সোনায় মোড়া একটা ইমেজ তৈরি হয়েছে না, কোনো মানুষকেই বিশ্বাস করাতে খুব একটা সমস্যা হবে না। এই দেখুন না, মাধ্যমিক পরীক্ষায় কী হয়েছে, বললাম না, কোনটা ছেড়ে আপনি কোনটা ধরবেন মশাই? মাধ্যমিক পরীক্ষা, সেখানে 12,468 পরীক্ষার্থীর উত্তরপত্রে ভুল ছিল। কি ভুল জানেন? হাসবেন শুনলে। এই বিশাল সংখ্যক প্রায় 12,500 ছেলেমেয়ের উত্তরপত্রের নম্বর যোগে ভুল ছিল। ভাবা যায় আজকের দিনে দাঁড়িয়ে স্ক্রুটিনিতে সর্বোচ্চ নম্বর কত বেড়েছে জানেন? 22। এবার নম্বর যোগে এই যে ভুল ছিল, সেগুলো সব যখন সংশোধন করা হলো, তার জেরে মেধা তালিকায় থাকা স্থান বদলে গেছে 4 পরীক্ষার্থী, কেউ উঠেছেন কেউ নেমেছেন। আর প্রথম 10-এর মেধা তালিকায় ঢুকে পড়েছে আরও 7 জন। এর ফলে এখন প্রথম 10-এর মেধা তালিকায় জায়গা হলো 64 জনের। দেখুন, এই ভুলটা যে কাম্য নয়, এটা তো স্বীকার করে নিয়েছেন পর্ষদ সভাপতি, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন এটা একটা ম্যানুয়াল ভুল আর কি। রিভিউ এবং স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে আমরা মেধা তালিকায় 4 জন ক্যান্ডিডেটের র্যাঙ্ক চেঞ্জ হয়েছে। স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এবার 7 জন র্যাঙ্কে ঢুকছে। 2রা মে রেজাল্ট ঘোষণা করেছিলাম, তখন 57 জন ছিলেন আমাদের র্যাঙ্ক লিস্টে, এখন সেটা 64 জনের হল। চেঞ্জ হয়েছে 12,468। এটাও না হওয়াটাই কাম্য, আমি ডিফেন্ড করছি না, এটাও না হওয়া কাম্য। দেখুন, বারবার যেটা বলি আবার সে কথাই বলতে হচ্ছে, একবার ভুল হলে ভুল, দ্বিতীয়বার হলে সেটা গাফিলতি, আর তৃতীয়বার হলে সেটা অপরাধ। আমরা কিন্তু একটাই ভুল বারবার করে চলেছি। এবার এটাকে কি বলবেন? অপরাধের মাত্রা তো আমরা ছাড়িয়ে গেছি, অপরাধের রিপিটেশন করছি। এই ধরুন, এটা তো একটা ক্ষেত্রে নয়, পরীক্ষা ক্ষেত্রে যে ভুল, ঠিক সেরকম অন্যান্য সব ক্ষেত্রেও তো একই ভুল ঘুরে ফিরে বারবার আমরা করে চলেছি। আমরা একটা ভুলের জগতে বাস করছি নাকি? এই ছেলে ধরা সন্দেহে রাজ্যে গণপিটুনি শুরু হতেই আমরা বলেছিলাম ভুল হচ্ছে, একটু চিন্তা ভাবনা করুন, গুজবে কান দেবেন না। এটা তো আমরা বারবার বলেছিলাম। ছেলে ধরা সন্দেহে যখন লোকাল ট্রেনে এক
মাকে মারধর করা হলো, আমরা তখনও বলেছিলাম ভুল হচ্ছে, সাবধান হন, একটু খবর নিয়ে বুঝে শুনে তারপর রিয়্যাক্ট করুন। তারপর জানতে পারলাম যে শুধু গুজবের বশে মারধর করা হয়েছে এই মহিলাকে, আর তাকে রেল পুলিশের হাতে তুলে দেওয়ায় তার 8 মাসের শিশুকে হোমে থাকতে হচ্ছে। তখন তো বলেছিলাম মহা ভুল হচ্ছে, এটা মহা ভুল। আজ বামনগাছির রেল কলোনির বাসিন্দা সেই মা, যাকে মার খেতে হয়েছিল নিজেরই বাচ্চাকে সঙ্গে নিয়ে, ওই বাচ্চা চুরির অভিযোগ, তিনি আজকে ডিস্ট্রিক্ট চাইল্ড লাইনের হোমে গেছিলেন যদি ছেলেটাকে ফেরত পান। আজও পাননি, আজও কোলের ছেলেকে ফেরত পাননি। আইনি মারপ্যাচ শেষে কবে যে পাবেন সেটা নিয়েও সংশয় রয়েছে। ভাবুন তো, কার ভুলে এই বাচ্চাটা কষ্ট পাচ্ছে, এই মাকে বাচ্চা ছেড়ে থাকতে হচ্ছে, বাচ্চাকে মা ছেড়ে থাকতে হচ্ছে। আবার বলছি, এটা না ভুল নয়। যারা ওই মাকে ছেলে ধরা সন্দেহে মারলেন, তার 8 মাসের সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিলেন, কিছু দিনের জন্য হলো যাদের আলাদা করে দিলেন, তারা অপরাধ করেছেন, এটা তাদের বুঝতে হবে। এবং যারা এই অপরাধটাকে ইন্ধন জুগিয়েছেন, যারা এই সমস্ত গুজবের জিনিসগুলোকে শেয়ার করেছেন, করে বিরাট সমাজসেবা করার কথা ভেবেছেন, তারা প্রত্যেকে অপরাধী। তাদেরও সেটা বুঝতে হবে, কারণ যতক্ষণ আমরা না বুঝবো না যে একটা অপরাধ হয়েছে, ততক্ষণ কিন্তু আমরা শুধরবো না। আমাদের নিজেদের বোধ বুদ্ধিটা যদি একটু আমরা কাজে লাগাই, যদি একটু গুজবে কান দেওয়াটা বন্ধ করি, তাহলে তো এগুলো বন্ধ হবে। কিন্তু সেটা যদি না করি, তাহলে কি হতে পারে জানেন? শুধু যে মায়ের কোল ছাড়া হবে কোনো শিশু, তাতেই সমস্ত ব্যাপারটা থেমে যাবে না। কোনো মানুষের প্রাণও যেতে পারে। গেছে, আজকেই গেছে, ঠিক একভাবে গেছে। কলকাতার বউবাজারে একটা সরকারি হোস্টেলে মোবাইল চোর সন্দেহে একজনকে আজকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ এসছে। ঘটনাটা কি জানেন? ওই হোস্টেলে নাকি বেশ কদিন ধরে মোবাইল চুরি হচ্ছিল, আবাসিক ছাত্রদের মোবাইল হারিয়ে যাচ্ছিল। স্রেফ এই কারণে একজনকে ধরে তাকে চোর সন্দেহে হাত পা বেঁধে নাকি মারা হয়েছে। মারা হয়েছে মানে একদম পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। পুলিশ খবর পেয়ে পৌঁছলে পুলিশকে নাকি প্রথমে ঢুকতে দেওয়া হয়নি, পুলিশ আহতকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যায়। তারপর নাকি জানা যায় মানুষটা আর বেঁচে নেই, মারা গেছে। ঠিক একই ঘটনা তো 2014 সালের 16ই নভেম্বর ঘটেছিল। এনআরএস মেডিকেল কলেজের হোস্টেলে ঠিক এইভাবেই তো কোরপান শাহ খুন হয়েছিলেন। 10 বছর পর আবার কলকাতা শহরে আমাদের আর এক সহনাগরিকের প্রাণ গেল স্রেফ সন্দেহে। কোনো প্রমাণ নেই কিন্তু এখন পর্যন্ত, কেউ জানেন না। আচ্ছা, এবার ভাবুন, 10 বছর, 14-24, তার আগেও হয়তো অনেক এরকম ঘটনা ঘটেছে, আর পিছনে গেলাম না। লাস্ট 10 বছর ধরলেই তো অন্তত 2টো প্রান্ত পেয়ে গেলেন। এবার কি আমরা ভুলের পর ভুল আর অপরাধের পর অপরাধের এই পাহাড়ে চড়াটা একটু বন্ধ করব? আমরা যতদিন আছি আমরা জানি না যে এরকম গণ্ডগোলটা হয়। গণ্ডগোল কোনোদিন ছাত্রদের হয়, কিন্তু এইটা শুনে অবাক হয়ে যায়। দেখেছি ছেলেরা ধরে নিয়ে গেছে, ভিতরে তালা বন্ধ করে রেখেছে, এইটাই দেখেছি। हॉस्टल चलेगा। काम करने गया था, वो काम करने गया था, हमको बोला हम काम करने जा रहे हैं। फिर बोला कि हम किसी का काम किए ना, हमको पैसा नहीं दिया, मोबाइल का मालूम क्या मारने लगा है उसको। 14 दिन मिलकर मारा, सब इधर बैठा हुआ। पूरा मेरे से? हाँ मेरे से, डंडा मोटा मोटा है खाने। नहीं चोरी किया नहीं है, मेरा पति चोर नहीं है, चोरी नहीं किया है। ওখান দিয়ে যাচ্ছিল, এরা ভাবলো কি কিছু করেছে, সেই জন্য ওকে ধরে নিয়েছে। এরকম ছেলেই না, ও চাঁদনি মার্কেট একটা দোকান আছে, টিভি দোকান, সেখানেও কাজ করে। কোনো চোর নেই দাদা। কালকে মোবাইল ওখানে চুরি হয়েছে, তো যে লোক কালকে মোবাইল চুরি করে ওখানে যাবে, কোনো নাকি ও মোবাইল চুরি করেছে, কোনো কেউ বলতে পারছে না। আজ ভেবেছিলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, কিন্তু যখন শুনলাম ওই মা তার সন্তানকে ফেরত পাননি, যখন শুনলাম খোদ কলকাতা শহরে গণপিটুনিতে একজন মানুষ মারা গেছেন, তখন মনে হলো এক্ষেত্রে কিছু কথা না বলাটাই অপরাধ হবে, জানেন তো। ভেবেছিলাম আরও একটা বিষয় নিয়ে আজ কিচ্ছু বলবো না। কোচবিহারে এক মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর বিষয়টা নিয়ে
সত্যি বলছি, কথা বলতে একদম ইচ্ছে করছে না। এটা অদ্ভুত বিষয়, এটা লজ্জাজনক বিষয়। কিন্তু তা বলে ঘটনাটা তো এমন নয় যে ঘটনাটাকে এড়িয়ে যাওয়া যাবে। ঘটনাটা নিয়ে যে রাজনীতি শুরু হয়ে গেছে, বা পুলিশ প্রশাসন যা যুক্তি খাড়া করছে তার সঙ্গে ওই যারা ওই নির্যাতিতার পরিবার, নির্যাতিতা কারোর বক্তব্য মিলছে না, এটাকে অস্বীকার করি কী করে বলুন তো? এই মিসম্যাচগুলোকে ভেবেছিলাম এর মধ্যে কোনো একটাকেই না ঠিক বলে ধরে নেবো, এটাকেই সম্মতি জানাবো, হয় এটাকে বলে দেবো এটা রাজনীতির একটা চক্রান্ত, অথবা ধরে নেবো যে ওই পরিবারের কথাটা ঠিক, অথবা ধরে নেবো পুলিশের কথাটা ঠিক। একটা কিছু ধরে মনটাকে শান্ত করে কিচ্ছু বলবো না। কিন্তু কী করবো বলুন তো? কিছু বলবো না মানে তো এমন নয় যে যে যা বোঝাচ্ছেন তা বিনা বাক্যব্যয় মেনে নেব। দেখছিলাম সব কিছু, কে কী বলছেন, আর বলার পর দেখলাম সবাই গোটা ব্যাপারটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন না, এরপর আর চুপ করে থাকা যায় না, জানেন তো? এ থেকে মুখ খোলাটা অনেক বেশি ভালো। ভেবে দেখলাম এ বিষয়ে কিছু কথা না বললেই নয়। এই যে কোচবিহারের মাথা ভাঙার সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয়েছে, মহিলার দাবি গ্রামের 1 কিলোমিটার রাস্তা থেকে ঘুরতে হয়েছে, মারধর করা হয়েছে। দেখুন, 1 কিলোমিটার হোক বা 1 পা হাঁটুন, ওই মহিলাকে ওই শাস্তি দেওয়া। আমাদের রাজ্যে একজন মহিলাকে বিবস্ত্র করে 1 পা ঘোরানো হলো, সেই ঘোরানোটার অধিকার কাউকে কেউ দিল কি করে? কি করে অন্যরা সবাই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবে ওঠা উচিত। এটাই তো একমাত্র প্রশ্ন। রাজনীতি ছিল না নেই, ঠিক না ভুল, এই কারণে ঘাস কাটার জন্য হয়েছে, পারিবারিক বিবাদ, পরের কথা মশাই সব কিছু হয়েছে। তো এটা ঘটনা, একজনকেও বলতে শুনেছেন যে হয়নি, সবাই বলছেন হয়েছেন। কালকেও বলেছিলাম বিজেপি নেতৃত্ব আর মহিলা তার পরিবার যেটা বলছেন যে বিজেপি করার অপরাধে তাকে হেনস্থা করেছে তৃণমূল, আর তৃণমূল এবং পুলিশ প্রথম থেকে বলছে যে ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এটা সম্পূর্ণ পারিবারিক বিবাদ। কোচবিহার জেলা পুলিশ তো আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে ঘাস কাটাকে কেন্দ্র করে গণ্ডগোল ঝগড়াঝাটি, আর তার থেকেই দেখি গোটা ঘটনার সূত্রপাত। অহেতুক, একদম অহেতুক বিষয়টাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলে পুলিশ জানাচ্ছে এখন। এবং ভাবুন, গোটা বিষয়টাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাতে হচ্ছে, মানে কোথাও গিয়ে পুলিশও বুঝতে পেরেছে যে ব্যাপারটা খুব সহজ নয়, অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি যথারীতি পাল্টা বলেছেন যে ঘোকসাডাঙ্গা গ্রামের পুলিশ নাকি প্রথমে অভিযোগটাই নিতে চায়নি, সুতরাং এটা রাজনৈতিক ঘটনা। এটা সভ্য সমাজের লজ্জা। প্রথম অভিযোগ ঘোকসাডাঙ্গা থানা নেয়নি, পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে, দুজনকে ধরেছেন, তার মধ্যে একজনের নাম এফআইআরে নেই। জাতীয় মাইনরিটি কমিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে মেল করে টিম পাঠানোর জন্য অনুরোধ করব। আমার সঙ্গে বোনের কথা হয়েছে, তার পাশে আমরা সবাই আছি। ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে ধর্নাতে বসবেন। ভারতীয় জনতা পার্টি এখনো সেই রাজনীতি করছে যেই রাজনীতিকে হারিয়ে দিয়েছে বাংলার মানুষ। আসুন গঠনমূলক রাজনীতি করুন। গঠনমূলক বাংলার যে বঞ্চনা আজ অবধি সারা শব্দ নেই, যেই রাজনীতিকে সংকীর্ণতা হিসেবে মনে করে বাংলার মানুষ রিজেক্ট করেছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। শুনছিলাম বক্তব্যগুলো, শুনবো এরকম আরও বক্তব্য আগামী কদিন ধরে শুনবেন আর কি, আগামী বেশ কয়েকদিন ধরে হয়তো। এই শুনলেন তো সোমবার দিন, রোববারটা মাঝখানে তো ছুটির দিন পরে আর কি, শনি রোববার হাফ ছুটি ফুল ছুটি এগুলো তো। তারপরে বিধানসভায় বসবেন সবাই ধর্নায়। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, প্রিয়াঙ্কা টিবরেওয়াল ফোনে ওই মহিলার সঙ্গে কথাও বলেছেন। কাল কোচবিহারে যাওয়ার কথা অগ্নিমিত্রা পালের। এবার প্রশ্নটা তো একটাই, ঘটনাটা তো ঘটে গেছে 2 দিন আগে, এত সময় লাগলো ঠিক করতে গোটা বিষয়টা কেন? কতটা রাজনীতির রং আছে তার মধ্যে, কতটা রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে সেটা ঠিক করতে। হয়তো এরপর তারা হাইকোর্টেও যাবেন,
সোমবার থেকে তো ওইখানে বসবেনই আর কি। জাতীয় মহিলা কমিশন, জাতীয় সংখ্যালঘু কমিশনকে বাংলায় প্রতিনিধি দলও পাঠাতে বলেছেন শুভেন্দু অধিকারী। সেই দিন হয়তো বেশি দেরি নেই, যেদিন বিজেপি বলবে যে 2021-এ বাংলা নিজের মেয়েকে চায় বলে যে প্রচার করেছিল, সেই দলের লোকেরাই বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে এক সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করেছে। যারা বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চেয়ে, তারাই এখন বাংলার মেয়েকে বিবস্ত্র করছেন। এটা বলবেন তারা হয়তো, এটা এই যুক্তি, এটা অলরেডি তারা বলতে শুরুও করেছেন। এই ন্যারেটিভ তৈরি করা বা এই যুক্তি খাড়া করা বিজেপির পক্ষে অত্যন্ত সহজ কাজ, কারণ ইতিমধ্যেই বিষয়টাকে জাতীয় ইস্যু করার মতো একটা জায়গায় নিয়ে যাওয়া গেছে। বিজেপি নেতা অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ফলে একটা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে রাজনীতির মতো করে, কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। তৃণমূল কী করছে? তৃণমূলও সেটাই করছে যেটা রাজনীতির সহজ পাঠ বা প্রথম পাঠ। যে কোনো জিনিস বিরোধীরা কোনো কিছু বললে সেটাকে মিথ্যে বলে দাও, পাল্টা প্রচার করো। দেখলেন তো রাজ্যের নারী আর শিশু কল্যাণ মন্ত্রী কী বললেন? শশী পাজা বলেছেন বিজেপি সেই রাজনীতিটাই করছে যে রাজনীতি লোকসভা ভোটে বাতিল হয়ে গেছে। বাংলার মানুষ যে রাজনীতিকে রিজেক্ট করেছে সেইটাই ওরা করছে। মানে বুঝতে পারছি যে শশী পাজা সন্দেশখালির কথা মনে করাচ্ছেন। সন্দেশখালিতে নারী নির্যাতনের যে অভিযোগ করেছিল বিজেপি, বেশ কয়েকটা ভিডিও অডিও এগুলো শেয়ার করে সেই অভিযোগকে এই লোকসভা ভোটের সময় মিথ্যে বলে পাল্টা দাবি করেছিল তৃণমূল। এবার এক্ষেত্রেও তাই একটা মোটামুটি তারা মিলিয়ে দিলেন সব কিছুকে। রাজনীতির মতো, বললাম তো নিজের মতো রাস্তায় চলছে। একদম ঠিক বলছেন দুপক্ষ, আমরাও বলছি দুপক্ষই ঠিক বলছেন। বিজেপিও হয়তো ঠিক বলছেন, তৃণমূলও হয়তো ঠিক বলছেন, সব ঠিক বলছেন। এর মধ্যে রাজনীতি থাক, রাজনীতি না থাক, শশী পাজা ঠিক হন, ও পাশে শুভেন্দু অধিকারী ঠিক হন, গোটা বিষয়টাকে কেউ অস্বীকার করতে পারবেন? বাংলার এক মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে আজকে এই 2024 সালে। মানা যায়? মানতে পারছেন তারা? কেউ তো বলছেন না এটা কি করে হলো, চলুন আমরা একসঙ্গে যাই, একসঙ্গে গিয়ে ওই ঘটনাটাকে নিন্দে করি। এটা বলতে পারছেন না। আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার রাজনীতি সব আলাদা। সবসময় তারা বলেন আমরা নাকি গর্বিত, আমাদের রাজনৈতিক দল গর্বিত, সবাই গর্বিত। বাম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাই বাংলা নিয়ে ভীষণ গর্বিত এবং সবাই বাংলার ইমেজ নিয়ে, বাংলার সম্মান নিয়ে, বাংলার সংস্কৃতি নিয়ে প্রবলভাবে চিন্তিত। তা এতই যদি সবার চিন্তা, সবাই একসঙ্গে মিলে একটু যান কোচবিহারে, একবার ওই মহিলার সঙ্গে দেখা করুন, ক্ষমা চান সবার হয়ে। কোথায় কি বাংলার বুদ্ধিজীবীরা? ওরা অবশ্য এই মুহূর্তে বিলুপ্ত প্রায় প্রজাতির একজন বলে নিজেদের মনে করেন আর কি, সেই জন্য নিজেদের খুব সাবধানে রাখেন, পাছে বিলুপ্ত প্রায় তো কোথাও গিয়ে এই শেষ একজন দুজন শিবরাত্রির চলতে যা আছেন তাও যদি না থাকেন নিভে যায়। সেই জন্য তারাও আর আজকাল এই সমস্ত প্রতিবাদে সরব ঠরব হন না। আমরা কেউ হই না, জানেন তো, আমরা খুব খুশি থাকি, খুব খুশি। বাংলা ভালো আছে। বাংলার এই সমস্ত জিনিসগুলো সব কিছুর মধ্যে রাজনীতিটাকে নিয়ে আসতে পারলে রাজনৈতিক দলাদলি চাপানুতোর এগুলো নিয়ে দিব্যি চলে যাবে। কিন্তু মাঝখানে বাংলার মেয়ে সত্যিই তো এইভাবে অপমানিত হয়েছেন, এটা তো কারোর পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। কারণ পুলিশ, যাদের ওপর আমরা ভরসা করি, যারা এই সমস্ত ব্যাপারে সরকারি ভাষ্য দেবার আলটিমেট জায়গা, তারা এটার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অস্বীকার করেছে। ঘটনাটাকে তো অস্বীকার করেনি। একবারও তো বলেনি যে মহিলাকে বিবস্ত্র করা হয়নি, একবারও তো বলেনি তার উপর অত্যাচার করা হয়নি। অর্থাৎ মহিলাকে যে চরম অপমানিত হয়েছিল সে কথা তো পুলিশও মেনে নিচ্ছে, তাই না? মেনে নেওয়ার পরে আমরা কি আশ্চর্য রকম শান্ত রয়েছি না? আমরা ভাবছি, আমরা দেখি কদ্দূর জল গড়ায়। আমরা ধৈর্যশীল, রুচিসম্মত, সংস্কৃতিবান একটা জাতি। আমরা ভীষণ নরম সরম, জানেন তো, আমরা ঠিক নিতে পারি না এগুলোকে। আমাদের ভেতরে কীরকম হয়, আমরা যেন বাড়িতে চুপ করে বসে থাকি। আমরা প্রতিবাদ কখন করি বলুন তো? যদি ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটে, যদি লজ্জাজনক একটা ঘটনা ঘটে, যদি বাংলার মননে, বাংলার সংস্কৃতি, বাংলার রুচিতে ধাক্কা লেগে থাকে, প্রতিবাদটা কোথায়? সবার জন্যই তো প্রতিবাদটা আছে। প্রতিবাদ করার অধিকার তো সবার রয়েছে, কেউ করছেন না কেন?
শুভেন্দু অধিকারী বলছেন রাজনীতি আছে, শশী পাজা বলছেন রাজনীতি নেই। আরে থাকুক চাই না থাকুক সেটা নিয়ে তো পরে অন্য জায়গায় ঝগড়া করবেন। আপনারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনারা তো ঝগড়া করবেই নি রাজনীতি নিয়ে। তার জন্য তো সারাদিন পড়ে আছে, সারা বছর পড়ে আছে, 26 অবধি না এই রাজনীতি চলবে, আরও তারপরে টেনে নিয়ে যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। একবার গিয়ে শুধু ওই মহিলার পাশে দাঁড়ান না বা সামনে দাঁড়ান, তাকিয়ে দেখুন, চোখে চোখ রেখে তাকাতে পারেন কিনা। এটা যদি হয় তাহলে আমরা যেখানে আছি সেখানে ভালো আছি, জানেন তো, এই ভেবে আমাদের খুশি মনে থাকা উচিত। বিবেকানন্দের একটা কথা মনে পড়ে যাচ্ছে, তার সময়ে তার চারপাশে তাকিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, দেখে তার একটা অদ্ভুত উপলব্ধি হয়েছিল, জানেন তো। তিনি বলেছিলেন আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি, তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। এবং বিবেকানন্দ প্রশ্ন করেছিলেন মেয়েদের উন্নতি করতে পারো? তবে আশা আছে, না হলে পশু জন্ম ঘুচবে না। বিবেকানন্দের সময় থেকে আজকের সময় আমরা বুঝতে পারলাম কি জানেন, বিবেকানন্দের প্রশ্নের উত্তরে আজকে অবধি কেউ হ্যাঁ বলতে পারেননি। কোচবিহারের মাথা ভাঙা প্রমাণ করছে আমাদের পশু জন্ম এই 2024-এ এসেও ঘোচেনি। নাই বা খুঁজলেন রাজনীতি, এক মহিলাকে অপমান, সেটা কি বাংলার মুকুটে কোনো পালক যোগ করছে? আমাদের তৃণমূলের এই সংখ্যালঘু মুসলমান ভাই বোনেদের ওপর একচেটিয়া অধিকার শুধু আপনাদের। একজন চিফ মিনিস্টার, সে যখন চুপ থাকে, যখন এই ধরনের অত্যাচার হয়, ক্রাইম হয়, তখন যারা অন্যায় করছে, যারা অত্যাচার করছে, তারা বুঝে যায় যে আমাদের মাথার উপর সেই মুখ্যমন্ত্রী বা সেই সরকারের হাত আছে। অন্যায় এটা যে কোনো রাজনৈতিক দল করতে পারে। জিতেছে মানে ধর্ষণ করার লাইসেন্স, জিতেছে মানে লুট করার লাইসেন্স, জিতেছে মানে রাহাজানি করার লাইসেন্স, সব লাইসেন্স পেয়ে গেছে। এখন কেন জিতেছে, কি করে জিতেছে তার তো ব্যাখ্যা হবে না মানুষের। ন্যাশনাল ক্রাইম রেকর্ড তথ্য বলে মহিলাদের উপর নির্যাতন, নারী নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্স, নারী পাচার, এই সব ধরনের ঘটনাগুলো বিজেপি শাসিত রাজ্য তথাকথিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এগুলোতে অনেক বেশি। বাংলা মহিলাদের জন্য যথেষ্ট সেফ। কেন্দ্রের সরকার যে আদ্যপ্রান্ত নারী বিরোধী, সেটা মণিপুরে মহিলাদের ধর্ষণ করে প্যারেড করানো থেকে প্রমাণিত। রাজনৈতিক জাস্টিফিকেশন এবং তুলনামূলক জাস্টিফিকেশন, ওই বললাম বারবার এটাই ঘটে। রাজনীতিকদের এই জিনিসটা জাস্ট আর নেওয়া যায় না, জানেন তো। শুনলেন তো বাংলা মহিলাদের জন্য যথেষ্ট সেফ বললেন শান্তনু সেন। তারপরে তো এই বাংলা একজন মহিলাকে বিবস্ত্র করা হলো। রাজনীতির যোগ যদি নাও থাকে, সম্মানহানি হলো না বাংলার মহিলার? এই অসম্মানটা কি করে অস্বীকার করবেন? শান্তনু সেন উত্তরপ্রদেশ, মণিপুরের সঙ্গে তুলনা করছেন। একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে জাস্টিফাই করা যায়? আর তিনি যখন জাস্টিফাই করেই ফেললেন, তখন শান্তনু সেনকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, জানেন তো। তিনি কি ভেবে দেখেছেন আদৌ কোন ঘটনাকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করলেন, নাকি অভ্যেস বসে, মানে এটা একদম লব্জ হয়ে গেছে, যাই হবে ফার্স্টেই একটা এরকম কথা বলে দিতে হবে, ওখানে হয় সুতরাং এখানে হয়েছে, কি এমন অসুবিধা হয়েছে? উনি জাস্টিফাই করলেন একজন মহিলাকে বিবস্ত্র করাকে, উনি জাস্টিফাই করলেন একজন মহিলাকে বিবস্ত্র অবস্থায় সর্বসম্মুখে হাঁটিয়ে নিয়ে যাওয়াকে, উনি জাস্টিফাই করলেন বাংলার একজন মেয়েকে অসম্মানিত করে মারধর করা, নির্যাতন করাকে। এটাকে কোনোভাবে জাস্টিফাই করা যায়? রাজনৈতিক যোগ থাকুক ছাই না থাকুক, অন্য রাজ্যে হোক ছাই না হোক, এটা ঠিক। আমাদের চিন্তাভাবনা যে খাতে বয় না, রাজনীতির ভাবনা চিন্তাগুলো সেই খাতে বয় না, দুটো সমান্তরালভাবে চলতে থাকে রেল লাইনের মতো, কোনো দিন এক জায়গায় এসে মেলে না। তাই ভাবছিলাম যে রাজনীতির কিছু কিছু বিষয়ের সঙ্গে থেকে না একটু দূরত্ব তৈরি করার চেষ্টা করব। দেখবেন রাস্তাঘাটে অনেক সময় খানাখন্দ থাকলে চোখে পড়ে, লেখা আছে একটা গাড্ডা আছে এখানে, সাবধানে চলুন, এরকম আর কি।
আমিও ভাবছিলাম যে এইভাবেই কিছু কিছু বিষয় যেগুলো নিয়ে জাস্ট কদিন ধরে দেখে মনে হচ্ছে যথেষ্ট ছেলে খেলা চলছে, একটা বিরক্তিকর বিষয়, আর এটা নিয়ে খুব একটা মাথা ফাতা ঘামাবো না, এগুলো নিয়ে খুব একটা কিছু বলবো না। ওই নির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে ওই যে ছেলে খেলাটা চলছে তার কথা বলছিলাম, ওটার থেকে দূরে থাকাই ভালো। রাজ্যসভা, রাজভবন না বিধানসভা, কোথায় শপথ হবে? রাজ্যপাল শপথ পাঠ করাবেন না অন্য কেউ, না স্পিকার? আরে কি যে কেউ করান, কাজ তো একটাই, সেটাই করবেন। কাজের কাজটা আলটিমেটলি হবে কি? এটাই আপনারা আমার জিজ্ঞাসা। আজ বিধানসভা চত্বরে ফের সেই ধর্নায় যথারীতি তারা বসেছে, আর দেখে মনে হলো একটা জিনিস একটু না বলে পারছি না। এই বিধানসভার থেকে তো একটু দূরেই ধর্মতলায় 1200 দিনের বেশি ধর্নায় বসে আছেন বেশ কিছু লোকজন। তারা চাকরি প্রার্থী, তারাও তো চাকরিতে জয়েন করতে পারছেন না। আপনারাও না হয় ভোটে জিতে কাজে জয়েন করতে পারছেন না, বিধানসভার কাজে। ফলে আপনাদের দুজনের অবস্থা প্রায় সমান। আপনারা জাস্ট 3 দিন, ওরা 1200 দিন ধরে বসে আছেন। বরঞ্চ ওদের থেকে কোথাও গিয়ে একটুখানি ইন্সপিরেশন নিতে পারেন। বলা তো যায় না কতদিন আপনাদের বসে টসে থাকতে হবে। যদি 3 দিন 4 দিনে একটু ক্লান্তি বোধ করেন, ওই চাকরি প্রার্থীদের দিকে তাকান, ঠিক মোটিভেশন পেয়ে যাবেন। এই কথাটুকু ছাড়া আর কোনো কথা এ বিষয়ে বলবো না। এই বিষয়ে কোনো কথা বলার ইচ্ছে নেই, তাই বলছিও না। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।